কি স্বর্গ নাকি পৃথিবী বুঝা সত্যি খুব দেয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পরেশনাথ। আজ এখন ঘড়িতে প্রায় 9:30 আর আমি পৌঁছে গেছি পরেশনাথ পাহাড়ের একদম টপে। আর এটা যে স্বর্গ নাকি পৃথিবী তা বোঝা সত্যি খুবই তাই। কেন বলছি, কারণ আপনারাও একবার দেখুন। গল্পটা মোটেও এখান থেকে শুরু হয়নি। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আমি কোথায় যাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই নতুন গল্পে। তো চলুন শুরু করি আজকের এই গল্প। অনেক দিন ধরেই ঝাড়গ্রামের বাইরে কোথাও যাওয়া হয়নি, তো ভাবছিলাম যে কোথাও একটা যেতে হবে, কিন্তু যাওয়ার জন্য ছুটির প্রয়োজন, ছুটিই পাচ্ছিলাম না। তো যেমন তেমন করে দুদিনের জন্য ছুটি ম্যানেজ করে নিই, আর ছুটি ম্যানেজ করি বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে। আর এতক্ষণে আশা করছি আপনারা বুঝেই গিয়েছেন যে আমি কোথায় গিয়েছিলাম। তো চলুন শুরু করি। কিভাবে গেলাম, কি করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, সব কিছুই থাকবে এই গল্পে, তাই শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না। আমাদের যাত্রা শুরু হয় ঝাড়গ্রাম স্টেশন থেকে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আর আমি এখন রয়েছি ঝাড়গ্রাম স্টেশনে। এই সবে আসলাম। এখন ঘড়িতে প্রায় 8:15। এখন আমাদের ট্রেন এসে পৌঁছায়নি, কিন্তু এসে পৌঁছাবে খুব তাড়াতাড়ি। এইমাত্র অ্যানাউন্সমেন্ট করলো পুরী আনন্দ বিহার নীলাচল সুপারফাস্ট এক্সপ্রেস 12875 এখন ঝাড়গ্রাম স্টেশন ঢুকছে, তার নির্ধারিত সময়ের প্রায় 3.5 ঘন্টা দেরিতে। ট্রেন আসতেই আমরাও চটপট গিয়ে উঠে বসে পড়লাম একটা খালি সিটে। এইমাত্র আমাদের ট্রেন স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এখন ঘড়িতে প্রায় 9:10। তো দেখি কতক্ষণে পৌঁছাই আর কোথায় দাঁড়াই। ট্রেনে উঠেই বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে চোখ বন্ধ হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। দিয়ে যখন ঘুম ভাঙে অ্যাজ ইউজুয়াল তখন বাথরুমের তাড়া। উঠেই তাড়াহুড়ো করে পৌঁছে যায় ট্রেনের ওয়াশরুমে। অন্যান্য দূরপাল্লার ট্রেনের তুলনায় এর ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার ছিল, মানে ব্যবহারযোগ্য তো ছিলই। তারপর আবার বেশ কিছুক্ষণ বসে এটা ওটা ভাবতে ভাবতেই কখন যে পরেশনাথ পৌঁছে যাই তা সত্যিই বোঝা যায় না, কারণ ট্রেনটা রাতের অন্ধকারে বেশ ভালো গতিতেই ছুটছিল নিজের টাইম মেক আপ করার জন্য। তো অবশেষে আমরা প্রায় 4 ঘন্টার জার্নি 350 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেছি পরেশনাথ স্টেশনে। এখান থেকে বেরিয়ে অটো নিতে হবে। তো সেখান থেকে হচ্ছে মধুমা, ওটা হচ্ছে আমাদের পাহাড়ে ওঠার স্টার্টিং পয়েন্ট। তো দেখি এখন স্টেশন থেকে বেরোয় কী পাওয়া যায়, দেখা যাক। একটা কথা আপনাদের বলে রাখি, স্টেশনে পৌঁছে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরোতে হবে, কারণ ওখানে বেরোলেই সব শেয়ারিং অটো টোটো বা গাড়ি সব কিছু পাওয়া যায়। স্টেশন থেকে বেরোলেই বাইরে অনেক অটো গাড়ি অনেক কিছু দেখতে পাবেন। আপনি আপনার বাজেট অনুসারে অটো বা ওমিনি বা যে কোনো গাড়ি এখান থেকে বুক করতে পারেন। এখানে বেশিরভাগ ড্রাইভারই ওখানেই যায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরাও আমাদের একটা শেয়ারিং ওমিনি ভাড়া করে নিই। তো হাই এভরিওয়ান, আমরা এখন এই ওমিনিতে করে মধুবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। काका কতক্ষণ লাগবে গো? काका कितने टाइम लगेगा? 35 मिनट। और कितना किलोमीटर है इधर से? इधर से 26 किलोमीटर। তো 26 কিলোমিটার 30 মিনিটে পৌঁছে যাওয়ার কথা। তো দেখি কতক্ষণে পৌঁছাই, চলুন। 5:10। हाँ हाँ 5:20 में पहुँच जाइएगा। ড্রাইভার কাকার সঙ্গেই এটা ওটা নিয়ে গল্প করতে করতে আমরা ধীরে ধীরে পৌঁছে যাই মধুবনে, যেখানে আমাদের মাথা পিছু ভাড়া লেগেছিল 70 টাকা করে। এখানে পৌঁছে গেছি। এখন পৌঁছে ধীরে ধীরে হাঁটছি পাহাড়ের দিকে। এখন কোথাও একটা দাঁড়িয়ে আগে একটু টিফিন করে নেব।
টিফিন করে তারপরে উঠবো কিছু খাবার দাবার কিনে। তো চলুন। তো আমাদের এখন এখান থেকে ট্র্যাক শুরু হবে, তো তার আগে আমরা একটু টি ব্রেক করে নিচ্ছি, এখন এই যে চা ফা খাচ্ছি। আর একটা কথা আপনাদের বলে রাখি, যা খাবার দাবার নেওয়ার এই নিচেই নিয়ে নেবেন, কারণ যত উপরে যেতে থাকবেন তত জিনিসের দাম অবভিয়াসলি বাড়তেই থাকবে, যেহেতু ওর উপরে ওঠানে একটা কস্টিং পড়ে যায়। তো এখান থেকেই নিয়ে নেবেন, আর এখান থেকে লাঠি, রেনকোট এগুলো সবই পাওয়া যায়। তো চেষ্টা করবেন এই নিচ থেকেই নিয়ে নেবেন। যেমনটা বললাম আপনাদের, আমরাও ওরকম লাঠি, রেইনকোট, কিছু শুকনো খাবার নিয়ে শুরু করি হাঁটা মধুবনের স্টার্টিং পয়েন্টের উদ্দেশ্যে। আর আজকের আমাদের লক্ষ্য ওই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়কেই জয় করা, স্টার্টিং পয়েন্ট থেকে যার উচ্চতা প্রায় 13.5 কিলোমিটার। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। এইখানে মানে ম্যাপের ডিরেকশন দেওয়া আছে কোনটা কত কিলোমিটার সেটাই লেখা আছে। আমরা যাবো পরেশনাথ পাহাড়, সেটা একবারে টপে, ওটার উচ্চতা হচ্ছে 9.65 কিমি। তো চলুন। আমরা আমাদের লক্ষ্য স্থির রেখে হাঁটতে শুরু করি এই সিঁড়ি বেয়ে। এখানে একটা জিনিস ভালো যে এরকম সিঁড়ি সিঁড়ি করা আছে, আর এই মাঝখানে যে রাস্তাটা, এই যে এটা হচ্ছে বাইক চলাচলের জন্য। তো আমরা হেঁটে যাচ্ছি, একটু সাইডে যেতে হবে আর কি। এখানে এই জায়গায় জায়গায় এরকম সেট করা আছে, বৃষ্টি দেওয়াতে লোক না ভিজে, তার জন্য হয়তো এই ভাবনা চিন্তা। আমরা এখনো 1 কিলোমিটারও আসিনি, তার মধ্যে শ্বাস ফুলতে শুরু করেছে। আর এখানে একটা ভিউ দেখা যাচ্ছে, যেটার জন্য আমরা দাঁড়িয়েছি। দিনের বেলা ট্রেকিংয়ের এটাই তো মজা, চারিপাশের দৃশ্য একদম ভালোভাবে দেখ, আর তাছাড়া চারিপাশের জঙ্গল, পাখির ডাক, আর সাথে ট্রেকিংয়ের এনার্জি সব কিছুই স্পষ্টভাবে উপভোগ করা যায়। পরেশনাথের পাহাড়ের এই পুরো পরিক্রমা পথটা বেশ বাঁধানো হলেও এর খাড়াই বা ইনক্লাইন মারাত্মক। শুরুতেই আমাদের শরীর জানান দিচ্ছে যে আমাদের এই পথটা মোটেও সহজ হবে না। মাত্র কিছুটা রাস্তায় এসছি, আর এখনই বুঝতে পারছি কেন এটাকে এত কঠিন বলা হয়। কখনো বা উঁচু খাড়া রাস্তা, আবার কখনো বা নিচু সমতল রাস্তা। প্রায় 30% রাস্তা পার করার পর যখন আমরা উঁচুতে উঠছি, হঠাৎ করেই চারিপাশের দৃশ্যটা যেন বদলাতে শুরু করলো। নিচের দিকে যেখানে রোদ, দিনের আলো ছিল, উঁচুতে এসে দেখলাম মেঘেরা যেন পাহাড়ের গায়ে বাসা বাঁধতে শুরু করেছে। দিনের বেলাতেই চারিপাশটা যেন রহস্যময় হয়ে উঠল। কেমন লাগছে ভাই? ভাই এখন তো পুরো উঁচু, তাও একটু আছে, কিন্তু আর এই পথে কোনো ঢালুই না, খালি উঠছি তো উঠছি, আর দেখতেও পাচ্ছি না মন্দির কত দূর। চলো अभी বাকি। আপনারা দেখুন, একটু আগে আমরা রোদ পাচ্ছিলাম, আর এখন কিভাবে মেঘ উড়ে আসছে আমাদের দিকে। মনে হচ্ছে যেন আমরা এক মেঘের রাজ্যে হেঁটে চলেছি। আর হঠাৎ করে আবহাওয়াটাও বেশ ঠান্ডা হয়ে গেল। তারপর বেশ কিছু দূর হাঁটার পর আমরা এসে পৌঁছাই একটা পাহাড়ি ঝর্ণার কাছে, যেখানে বেশ কিছু ছেলেপুলে আনন্দে খেলছে, কেউ বা স্নান করছে, কেউ বা পা হাত ধুচ্ছে। এই ঝর্ণার পাশে একটা সাইনবোর্ডও থাকবে, যেখানে লেখা জীবননালা ডান দিকে। তো আমি একটা কথা বলি, বিশ্বাস করুন, ওই রাস্তায় যাওয়ার সময় তো যাবেন না, যাওয়ার সময় এই সোজা রাস্তা দিয়েই যাবেন, কেননা ওই রাস্তাটা প্রচণ্ড খাড়া, আর ওটাতে সিঁড়িও নেই, উঠতে প্রচুর অসুবিধা হবে। আমি বলছি, আমার কথা বিশ্বাস রাখুন, এই রাস্তা দিয়ে গেলে আপনাদের কষ্টও অনেক কম হবে। কিন্তু এখানে আমরাও একটু ভুল করে ফেলি। আমরা শর্টকাট নেওয়ার চক্করে ওই ঝর্ণার পাশ দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা বেছে নিয়েছিলাম, আর ওই রাস্তাতে গিয়েই আমরা কিছুক্ষণ পরেই পথ হারিয়ে ফেলি। আমরা একটা শর্টকাট নিয়েছিলাম ওই ঝর্ণার পাশ থেকে, আর ওই শর্টকাট নেওয়াটা মনে হয় আমাদের ভুল হয়ে গেছে। এই যে এসছি অনেকটাই, আসার পর দেখছি আর রাস্তা নেই,
তারপরে এই যে আমরা জঙ্গলের মধ্যেই রাস্তা খোঁজার চেষ্টা করছি। একটা জায়গা থেকে বাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই শব্দটা নোটিস করে একটু এগাচ্ছি। বেশ কিছুক্ষণ জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরে অনেক রাস্তা খোঁজার পর অবশেষে আমরা পাই। অবশেষে আমরা রাস্তা তৈরি করে এই রাস্তায় এখন ফিরে চলে এসেছি। এটা মেন রাস্তা, জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজে রাস্তা বানিয়ে আমরা চলে এসেছি। যাক, ভালো লাগছে এখন একটু। এটা যেন এক অন্য রকমের অনুভূতি। আর এই রাস্তায় উঠেই কিছু দূর যেতেই আমাদের সাথে দেখা হয় এমন একটা প্রজাতির যার নাম আমরা এতদিন শুধুমাত্র বইয়ের পাতাতেই পড়েছিলাম। এই পাহাড়ে উঠতে উঠতে আমরা এক প্রজাতির গরু জাতীয় প্রজাতির দেখা পেলাম। তো এইটা কি আপনারা গেস করতে পারেন কি? তারপর আবার হাঁটা শুরু করলাম। আর হাঁটা শুরু করতেই আমাদের সামনে ঠিক এরম একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। মনে হচ্ছিল এই যেন এক মেঘের রাজ্য, যেখানে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। জাস্ট ফিল দ্য ওয়েদার। ভাই, এটা ঝাড়খণ্ড না মেঘালয় বোঝা একটু টাফ আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে যতটা উপরে যাচ্ছি তত মেঘের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি, তত কুয়াশাই ঘিরে ফেলছি। আলাদা এই যে আমরা যে পাহাড়টায় উঠছি, এই পাহাড়টা হচ্ছে বাংলায় উচ্চারণ করা হয় পরেশনাথ, হিন্দিতে উচ্চারণ করা হয় পারেশনাথ। কিন্তু এই পাহাড়টার গুরুত্ব কী? এই পাহাড়টার গুরুত্ব হলো এটাই যে এটা হচ্ছে জৈনদের একটা পবিত্র পাহাড় মনে হয়। আর আদিবাসীদেরও এটা মারাংমুরু, এটা সব থেকে বড়ো দেবতা, সেটা মনে হয়। এটাই আমরা যে পাহাড় জয়ের নেশায় ছুটে বেড়াচ্ছি, সেই পাহাড়ের নাম হলো পরেশনাথ পাহাড়, যার অবস্থান ঝাড়খণ্ডের গিরিডি জেলায়। জৈন ধর্মের লোকেদের কাছে যা সহেদ শিখরজি নামে পরিচিত। এই পাহাড় প্রায় 4480 ফুট উঁচু, যেখান থেকে জৈন ধর্মের জৈন গুরু 24 জনের মধ্যে 20 জন এখান থেকেই মোক্ষ লাভ করেন। আর 23 নম্বর জৈনগুরু ছিলেন পরেশনাথ। তার নাম অনুসারেই এই পাহাড়ের নাম হয় পরেশনাথ পাহাড়। এই পাহাড়ে মোট 31টি ছোট বড় মন্দির বা জৈনদের পবিত্র স্থান রয়েছে। বেশ অনেকক্ষণ হাঁটার পর যখন পায়ের পেশিতে টান পড়ছে, মনোবল হারিয়ে ফেলছে, ঠিক তখনই দেখা হয় কিছু লোক, যারা কিনা পরনে গেরুয়া প্যান্ট জামা আর খালি পায়ে ওই পাহাড় জয়ের নেশায় এগিয়ে যাচ্ছে। কিন্তু খালি পায়ে কেন যাচ্ছে এটা দেখে আমার বেশ কৌতূহল হলো, তাই আমি তাদেরকে জিজ্ঞাসাই করে ফেললাম। आप लोग नंगे पाँव की जा रहे हो? नंगे पाँव पैर में? अच्छा अच्छा, देवघर। ओ अच्छा अच्छा, वही हम सोच रहे हैं। ठीक है भैया, आप लोग हो कहाँ से? मालदा, वेस्ट बेंगल। আমিও তো, আমি ঝাড়গ্রাম থেকে। মালদা থেকে কিসে এসছেন? হাওড়া দিয়ে? গাড়িতে? ও আচ্ছা, তাহলে ঠিক আছে, নাহলে ট্রেন পাওয়াটা বিশাল দায় এখানে। তাদেরকে দেখে এবং কথা বলে আমাদের মনোবল যেন আরও আমরা ফিরে পেলাম। তারপর আমরা আবার শুরু করলাম সেই পাহাড় জয়ের নেশায়। আর তাছাড়া এই সুন্দর সুন্দর ভিউ তো আছেই, যেখানে রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে একটা সুন্দর ভিউ যেন আমাদের জন্য অপেক্ষা করছিল। পাহাড়ের চূড়ার দিকে যতই পৌঁছাতে থাকি, ততই যেন আরও চারিদিক ঘন কুয়াশায় ঢেকে ফেলে। পায়ে মারাত্মক ব্যথা, কিন্তু বিশ্বাস করুন, এই যে কুয়াশার মধ্যে দিয়ে হাঁটছি, এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। কোনো ভিউ নেই, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু একটাই
অদ্ভুত নীরবতা। মনে হচ্ছে আমরা পৃথিবী থেকে যেন অনেক দূরে চলে এসেছি। চূড়ার কাছাকাছি আসার পর রাস্তাটা যেন আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে গেল। শরীর আর সঙ্গ দিচ্ছিল না। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল এবার বোধহয় থেমে যেতে হবে। কিন্তু ওই যে পাহাড়ে শেকড়ে পৌঁছানোর নেশা, সেটা আমাদের একবারের জন্যও থামতে দেয়নি। যে এতটা কুয়াশা যে মন্দিরটা ঠিকঠাকভাবে এখনো পর্যন্ত ভিজিবল হচ্ছে না, তো যাচ্ছি, পৌঁছালে দেখাচ্ছি। ভেবে এসেছিলাম যে পাহাড়ের চূড়া থেকে পুরো ঝাড়খণ্ডটাকে একবার দেখব, কিন্তু প্রকৃতি আমাদের জন্য মেঘের চাদর বিছিয়ে রেখেছিল পাহাড়ের চারিপাশে। অবশেষে মন্দির দর্শনের পালা। অনেকক্ষণ খোঁজার পর আমরা সেই পরনাথ টেম্পল শেষ পর্যন্ত খুঁজেই পেলাম। তো এখানে যাওয়ার জন্য জুতো খুলে উঠতে হবে। তারপর জুতো খুলে সাইডে রেখে শুরু করি মন্দিরের দিকে চড়া। অবশেষে আমরা সেই মন্দিরের দর্শন পেয়েছি। এই হচ্ছে সেই মন্দির। আমরা যখন যাই তখনও মন্দিরের কনস্ট্রাকশনের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তাই চারিপাশে দেখছি বাঁশও বাঁধা ছিল। দর্শনের পর আমরা বড় মন্দিরের পাশাপাশি খুঁজতে বেরিয়ে পড়ি সেই ছোট ছোট বাকি মন্দিরগুলো। না রে ভাই, আগে আপনাদের একটু বলে দিই যে এই জায়গার নাম পরেশনাথ কেন হয়েছে। এখানে জৈন ধর্মের এটাকে একটা স্থান দেখতেছে। এর কারণ হচ্ছে জৈনদের ধর্মগুরুদের 24 জনের মধ্যে 20 জন এখান থেকে দীক্ষা লাভ করেছিলেন। আর পরেশনাথ এখান থেকে দীক্ষা লাভ করেছিলেন বলে এই জায়গার নাম পরেশনাথ হয়েছে। এতটাই মেঘ আর কুয়াশা যে আমার দাঁড়িয়ে পর্যন্ত কুয়াশার মানে বৃষ্টির ফোঁটা লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা। মানে এক আলাদা অনুভূতি। জীবনের প্রথমবার আমার এই ট্র্যাক, আর জীবনের প্রথম ট্র্যাকেই আমি পৌঁছে গেছি পরেশনাথ পাহাড়ে। এই যেন আমি এক মেঘের দেশে পৌঁছে গেছি। যেদিকেই তাকাই শুধু মেঘ আর মেঘ, আর কিছু দেখা যাচ্ছে না। আজ যেন আমি মেঘের সাথে কথা বলছি, আশেপাশে কেউ নেই, একা দাঁড়িয়ে আবার এক আলাদা ফিলিং। কি স্বর্গ নাকি পৃথিবী বুঝা সত্যি খুব দেয়। এর কারণ আপনারাও দেখতে পাচ্ছেন। আজ আকাশ একদমই পরিষ্কার ছিল না। কোনো ল্যান্ডস্কেপ, কোনো উপত্যকায় আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। কিন্তু আজ আমি যা জয় করেছি তা কোনো ভিউয়ের চেয়ে কম নয়। নিজের ক্লান্তি, নিজের শারীরিক বাধা, এই চরম প্রতিকূল আবহাওয়াকে জয় করে এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর অনুভূতি জীবনের অন্যতম একটা সেরা পাওনা। পাহাড় থেকে নেমে আসার পথটাও কম কষ্টের নয়, বিশেষ করে যখন আপনি জানেন যে পিছনে ফেলে আসছেন মেঘে ঢাকা এক অদ্ভুত মায়াবী জগৎকে। পরেশনাথের এই ট্রেকিং আমাকে বুঝিয়েছে যে সব সময় গন্তব্যের সুন্দর ছবি পাওয়াটাই সব কিছু নয়, গন্তব্যে পৌঁছানোর সেই না দেখা কঠিন রাস্তাটাই আসল গল্প। তো বন্ধুরা, এই ছিল আমাদের পরেশনাথ বা সমেত শেখরজির একটা ভিডিও। দিনের আলোতে শুরু করে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া এই জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিউ না পেয়েও যে রোমাঞ্চ আমরা পেয়েছি সেটা আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি কি না সেটাও অবশ্যই বলবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। আর হ্যাঁ, এই ভিডিও এখনও শেষ হয়নি। এখন আমরা উপর থেকে নিচে নামতে শুরু করেছি।
আর এখন বেশ ঢালু, হাঁটতে বেশ সুবিধাই হচ্ছে। হ্যাঁ, একটু পায়ের উপর পা বলতে হাঁটুর উপর একটু চাপ পড়ছে ঠিকই, কিন্তু বেশ ভালোই লাগছে। উঠতে যতটা কষ্ট হয়েছিল তার থেকে তো অনেকটাই আরাম লাগছে, এটা নিঃসন্দেহে। আর এই যে ভিউ, আর মাঝে মধ্যে তো দেখতেই পাচ্ছেন কেন মনে হচ্ছে আমরা একদম আকাশের দেশে চলে এসেছি। মানে এটা পৃথিবী না স্বর্গ, তা বোঝা সত্যি খুব যায়। তো ফাইনালি আমরা পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছি, আর সবে ওই 500 মিটার মতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এতক্ষণ পরে রোদ দিচ্ছে। যদি এই রোদটা একটু আগে দিত, 2 ঘন্টা আগে, তখন মানে যখন আমরা উপরে ছিলাম তখন হয়তো ভিউটা আরও ভালো পাওয়া যেত। তো যাই হোক, না পাওয়া গেলে তো আর কিছু করার নেই, যা ভাগ্যে লেখা আছে তাই হবে। তো ঠিক আছে, এটা নিয়ে খুশি থাকি, দেখা যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে এর পরবর্তী পার্টে, যেখানে থাকবে আমার ফিরে আসার বন্দে ভারতের গল্প।